সাত রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ, ভোটে অন্য দেশের হস্তক্ষেপ রুখতে সবার সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়। নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশ ও বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান ইত্যাদি গঠন করতে পারেনি। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। ভারতে বসে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। কোনো আঘাত এলে নেতাকর্মীদের তা প্রতিহতের নির্দেশ। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। র‍্যাব দিয়ে তুলে নেয়া এবং খুনের নির্দেশ যেত শেখ হাসিনার দফতর থেকে। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। রাতের ভোটের কারিগরদের দেয়া হয় রাষ্ট্রীয় পদক। ডাকসুতে এক প্রার্থীকে ধর্ষণ হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ডাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দেশ যেন থাবা বসানোর সুযোগ না পায়, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সাথে 7টি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের বৈঠক শেষে একথা জানান তার প্রেস সচিব। এর আগে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দিয়েছে দলগুলো। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিতে আসেন 7টি রাজনৈতিক দল ও একটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা। শুধু দল নয়, আমন্ত্রণ জানানো হয় নুরুল হক নূরের সহধর্মিনীকেও। সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। বুধবারের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। 15 দিনের মধ্যে শেষ হবে তদন্ত। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। জনমতের প্রতিফলন একটা সুষ্ঠু একটা পদ্ধতি। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দলকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি। কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। যারা সরকারি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে না। এ সময় নুরুল হক নূরের শারীরিক অবস্থার ব্যাপারে জানান তার স্ত্রী মারিয়া আক্তার লুনা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। জানান, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। আসন্ন দুর্গাপূজায় অনেকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে তৎপর থাকবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এবারও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো আঘাত এলে নেতাকর্মীদের তা প্রতিহতের নির্দেশও দেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য গায়শ্বরচন্দ্র রায় বলেছেন, অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন।
বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যুগান্তকারী খাল খনন কর্মসূচিকে সামনে রেখে এবার ভরাট খাল পুনরুদ্ধারে নেতাকর্মীরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির, কিন্তু জনদুর্ভোগ বিবেচনায় তা বাতিল করে নেওয়া হয় এই ব্যতিক্রমী কর্মসূচি। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচিতে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুরাগপাড়ের দিয়াবাড়ি খাল পরিষ্কার পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? এখানে আমাদেরকে বলে উস্কায় দেয়, নুরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উৎপল ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল, বলেন ঐক্য সমুন্নত আছে। আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমান এই গুজব, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো গোলযোগ কোথাও পাওয়া যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, এখানে আমরা কোনো গোলযোগ দিচ্ছি না। দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগর বালুর মাঠ সংলগ্ন ভরাট খাল পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সফল। যে শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনায় যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার চান তিনি। জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দিকে বিগত আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং জুলাই গণহত্যার ঘটনায় অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। বলেন, চৌধুরী মামুন যে সাক্ষ্য দিয়েছেন, বিশ্বের কোনো আদালতেই তা দুর্বল প্রমাণের সুযোগ নেই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দেন তিনি। সাক্ষ্যে আওয়ামী লীগ আমলে রাতের ভোটের কারিগরদের রাষ্ট্রীয় পদক দেয়ার বিষয়টি তুলে ধরে চৌধুরী মামুন কথা বলেন বাহিনীতে গোপালগঞ্জ গ্রুপিংয়ের ইস্যু নিয়েও। জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চার্জশিটে ছিল তার নামও। এরপর নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান সাবেক আইজিপি। জবানবন্দিতে তুলে ধরেন জুলাই গণহত্যার নেপথ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও পুলিশের ভূমিকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল গণভবন থেকেই। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে, এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে। এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন। এ সময় 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, নির্বাচনে কারসাজি সহ গুম খুনের বিষয়গুলো উঠে আসে সাবেক আইজিপির বক্তব্যে। নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা প্রধানত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে
সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। চৌধুরী আব্দুল্লাল মামুনের এই সাক্ষ্যকে জুলাই গণহত্যা সহ বিগত আওয়ামী লীগ আমলে গুম খুনের ঘটনার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য। সাক্ষ্য দেওয়ার সময় এজলাসে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন চৌধুরী মামুন। আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 36 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজ এবার নেব একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন, একটু পরে ফিরছি। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল এবং প্রতিরোধ পর্ষদ সহ কয়েকটি সংগঠন। ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি না হলে পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সন্ধ্যায় ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স জানায়, ধর্ষণের হুমকির ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তথ্যানুসন্ধান কমিটি। প্রচার প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডাকসু ছিল প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রাণের দাবি। এটার তফসিল দেওয়ার পর থেকে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান। প্রচারণার পাশাপাশি এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি প্রার্থী আবিদ ধর্ষণের হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এদিকে ডাকসু বানচাল ও নারী হেনস্থা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা অভিযোগ করেন, ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক আছে। সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গণধর্ষণের হুমকিদাতার শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায়। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। বিকেলে গণধর্ষণের হুমকির ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪। যদি ছাত্র শিবির তার দায় স্বীকার না করে, এর কিছুক্ষণ পরেই ফের সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বলেন, অপরাধীর বিচার দাবি না করে তাকে দায়মুক্তি দিতেই শিবিরের উপর দায় চাপানো হচ্ছে। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে স্ট্রেট শেমিং এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তবে তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্রদলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্রদলের বিরুদ্ধে না বলে। বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না। এদিকে এই ঘটনার জেরে তথ্যানুসন্ধান কমিটি করেছে ডাকসু নির্বাচন কমিশন। ৩ কর্মদিবসের মধ্যেই দিতে হবে প্রতিবেদন। সন্ধ্যার আগে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী ও প্যানেল তাদের ইশতেহার তুলে ধরেন। আমাদের যারা পর্দানুসীন যে বোনেরা আছেন তাদের কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় হল গেটে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন বৈঠকে বসে। এরপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলে বিকেল 5টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন এ কারণে সরকারের পছন্দ মতো বিচার বা রায় না দিলে বরখাস্তের মতো নানা হয়রানির শিকার হতে হয়েছে বিচারকদের। এক রিট আবেদনের প্রেক্ষিতে এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয় বদলি পদোন্নতি নিয়ে ৫৫ সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান। এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। এবং জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এই সমস্ত কারণে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, আজকের রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো দেশের বিচার বিভাগ। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোরড হলো। শেখ হাসিনার পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে এবার নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, আমাদের সাথে থাকুন। হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে ঢাকা মেডিকেলে যান বিএনপির মহাসচিব। এই সময় নূরের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এর আগে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি লুৎফর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল। অন্যদিকে বিকেলে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ নেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায় সেজন্য সবার সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। এ সময় নূরের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ঘটনা প্রবাহ অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা সহ সব পক্ষের সাথে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনটা কারো কাম্য নয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে।
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক জেলা প্রশাসকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা এবং দায়রা জজ এই আদেশ দেন। এরপরই প্রিজন ভ্যানে করে মামলার আসামি সুলতানা পারভিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 2020 সালের 13 মার্চ বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভিনের নির্দেশে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মাদক মামলায় তাকে হাজতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর আদালতে পারভিনের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন আরিফুল। সম্প্রতি হাইকোর্ট থেকে সেই মামলায় জামিন পান পারভিন। স্থায়ী জামিনের জন্য আজ আদালতে হাজির হয়েছিলেন তিনি। এ ছিল আমাদের যমুনা নিউজ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।